হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও এবং পাশাপাশি তোমাদের বন্ধু এবং তোমাদের ফেসবুককে ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করতে পারবে না, প্রাইভেট মেনশন করতে হবে। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভাইয়াকে দেখতেছো একটু কমেন্টে জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা কেমন আছো? চট্টগ্রাম, বরিশাল, জামালপুর, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটি এখন থেকে শুরু করি। প্রথমে আসি হচ্ছে আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে কি নিয়ে আলোচনা রয়েছে? মূলত হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। কি প্রতিষ্ঠা? ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। তোমরা খাতা কলম রেডি করে নোট করার জন্য প্রিপেয়ার হয়ে বসে যাও তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। প্রথম আসে হচ্ছে ভারতবর্ষের নামকরণ নিয়ে। ভারতবর্ষ কোথায় অবস্থিত? ভারতবর্ষ হচ্ছে মূলত এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে। ভারতবর্ষ কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত। এটি থেকে মূলত এমসিকিউ আসবে তোমাদের। ভারতবর্ষ কোথায় অবস্থিত? ভারতবর্ষ হচ্ছে মূলত এশিয়া মহাদেশের মধ্য দক্ষিণে অবস্থিত। মূলত এটি ভারত নামে পরিচিত। এখন আসে হচ্ছে ভারতের নামকরণ কিভাবে হয়েছে। প্রাচীনকালে একজন ভরত নামে রাজা বাস করত ভারতে। মূলত এখান থেকে ভারত নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন। এটি গেল হচ্ছে ভারতের নামকরণের প্রথম কারণ। এবার আসি হচ্ছে দ্বিতীয় কারণে। সিন্ধু নদের ইংরেজি। সিন্ধু নদের ইংরেজি কি ছিল? সিন্ধু নদের ইংরেজি হচ্ছে ইন্ডাস। এই ইন্ডাস থেকে অনেকে মনে করেন এই ইন্ডাস থেকে ইন্ডিয়া শব্দের কি হয়েছে? উৎপত্তি হয়েছে। যেটি 3 নাম্বার কারণ হিসেবে উল্লেখ করা হয় সেটি হচ্ছে গ্রিকরা ভারতে আক্রমণ করতে এসে প্রথমে কোথায় প্রবেশ করে? সিন্ধু নগরীতে প্রবেশ করে এবং সিন্ধু অঞ্চলকে তারা ইন্ডাস বা ইন্ডিয়া নামে কি করেছিল? অভিহিত করেছিল। ইন্ডাস বা ইন্ডিয়া নামে কি করেছিল? অভিহিত করেছিল। মূলত এ থেকে হচ্ছে ভারত নামের উৎপত্তি। আচ্ছা, এবার বলো ভারত নামের উৎপত্তি কিভাবে হয়েছে? যদি প্রশ্ন আসে তোমরা পারবা তো? ভারত নামের উৎপত্তি মূলত কিভাবে হয়েছে? প্রথমে লিখবা হচ্ছে
ভারত নামের উৎপত্তি হয়েছে মূলত ভারতে একজন ভরত নামে রাজা বাস করত। ভারত নামে রাজা বাস করত, মূলত এখান থেকে অনেকে মনে করেন ভারতের উৎপত্তি হয়েছে। আবার অনেকে মনে করেন যে সিন্ধু রাজ্য যেটা ছিল, এটি সিন্ধু রাজ্যে প্রথমে কারা প্রবেশ করে? গ্রিকরা হচ্ছে ভারত আক্রমণ করতে এসে সিন্ধু রাজ্যে প্রবেশ করে এবং সিন্ধু অঞ্চলকে তারা ইন্ডাস বা ইন্ডিয়া নামে অভিহিত করে। মূলত এ থেকেই অনেকে মনে করেন ভারত নামের উৎপত্তি। আবার পাশাপাশি আরেকটা নামে তারা নামকরণে অভিহিত করা হচ্ছে, মূলত সিন্ধু নদের ইংরেজি যে ইন্ডাস ছিল, এই যে ইংরেজি শব্দ ইন্ডাস, এই ইন্ডাস থেকে মূলত ইন্ডিয়া শব্দের উৎপত্তি। আচ্ছা, এতটুকু পর্যন্ত যা বুঝিয়েছি, এতটুকু পর্যন্ত ভারতবর্ষের নামকরণ ক্লিয়ার কিনা জানিয়ে দাও ভাইয়াকে। আচ্ছা, এবার আসি হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে। ভারতের ভৌগোলিক অবস্থান কোথায় মূলত? হ্যাঁ, ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে আসি। এবার ভারতে হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে কি পর্বত? হিমালয় পর্বত। পরীক্ষা হচ্ছে প্রশ্নটি বারবার আসে এমসিকিউতে। ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে কোন পর্বত? হিমালয় পর্বত। ভারতের উত্তর পূর্ব দিকে কি অবস্থিত যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখব? হিমালয় পর্বত। এবং দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? ভারত মহাসাগর। দক্ষিণে কি অবস্থিত? ভারত মহাসাগর। এবং পূর্বে কি দেশ? ব্রহ্মদেশ, যেটি বর্তমান মিয়ানমার। এই যে ব্রহ্মদেশ, যেটি বর্তমান কি? মিয়ানমার। এবং পশ্চিমে হচ্ছে পারস্য। পশ্চিমে কি? পারস্য বা ইরান। পশ্চিমে হচ্ছে পারস্য বা ইরান এবং আরব সাগর। আচ্ছা, ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে কোন পর্বত অবস্থিত? হিমালয় পর্বত। এবং দক্ষিণে কি? ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ, পশ্চিমে পারস্য ও আরব সাগর অবস্থিত। এরপর আসে হচ্ছে এই যে ভারতের আয়তন। ভারতের কত শতাংশ লোক বসবাস করে? পৃথিবীর প্রায় 1/5। কত শতাংশ? 1/5 লোক ভারতে কি করে? বসবাস করে। এই যে পৃথিবীর যে জনসংখ্যা আছে, এই জনসংখ্যার 1/5 লোক কোথায় বসবাস করে? ভারতে বসবাস করে। এবং পাশাপাশি ভারতের জনসংখ্যা কত? 14,75,63,800 কতজন? 43 জন। কতজন? 14,140,75,63,843 জন। 100 কত কোটি? 140 কোটি। 75,63,800 কতজন? 43 জন। 140 কোটি 75,63,843 জন হচ্ছে মূলত ভারতের জনসংখ্যা। আচ্ছা, বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? তোমাদের ভারতের ভৌগোলিক অবস্থান নিয়ে আর কোনো প্রশ্ন আসে? দেখো, ভারতের ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পশ্চিম এবং উত্তর পূর্ব দিকে কি পর্বত? হিমালয় পর্বত। দক্ষিণে কি? ভারত মহাসাগর। দক্ষিণে কি অবস্থিত? ভারত মহাসাগর। পূর্বে ব্রহ্মদেশ বা মিয়ানমার এবং পশ্চিমে পারস্য বা আরব সাগর। আচ্ছা, এবার আসি হচ্ছে পরের স্লাইডে। মূলত এখান থেকেই প্রশ্ন আসে। দেখো, আরবদের সিন্ধু ও মুলতান বিজয়ের প্রাককালে ভারতবর্ষের উত্তর পশ্চিম অঞ্চলের অবস্থা কেমন ছিল? কিসের অবস্থা? ভারতের অবস্থা। যে যখন আরবদের সিন্ধু বিজয়, আরবরা যখন সিন্ধু বিজয় করবে এর পূর্বে মূলত ভারতবর্ষের অবস্থা কেমন ছিল এ নিয়ে হচ্ছে মূলত প্রশ্নে আসে, বারবার আসে। বিশেষ করে সিকিউতে আসে তোমাদের। যেমন আরবদের সিন্ধু বিজয়ের পূর্বে ভারতবর্ষের অবস্থা কেমন ছিল এ নিয়ে প্রশ্নে বারবার আসে। প্রথম আসে হচ্ছে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। ভারতের রাজনৈতিক কোনো ঐক্য ছিল না। ভারতে কি ছিল না? রাজনৈতিক কোনো ধরনের কি ছিল না? ঐক্য ছিল না।
মুসলিমগণ যখন ভারত আক্রমণ করবে তখন ভারতের অবস্থা কেমন ছিল? রাজনৈতিক ঐক্য ছিল না। যখন ভারতের রাজনৈতিক ঐক্য ছিল না, এর পূর্বে ভারতে একজন মৌর্য সম্রাট ছিলেন। মৌর্য সম্রাটের নাম কি? অশোক। তিনি ছিলেন হচ্ছে মূলত মৌর্য সম্রাট। তিনি ভারতের রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। প্রশ্ন আসে বারবার যে ভারতে একমাত্র রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন কোন সম্রাট? তিনি হচ্ছেন মৌর্য সম্রাট অশোক। কে? মৌর্য সম্রাট অশোক একমাত্র ভারতে কি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন? ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন যখন তিনি 232 খ্রিস্টপূর্বাব্দে কি করেন? মৃত্যুবরণ করেন। এরপরে যে রাজ্যের যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা কি হয়ে যায়? ভেঙে যায়। এরপরে শাসনাধীন আসেন হচ্ছে মৌর্য বংশের পর গুপ্ত বংশ। এই যে গুপ্ত বংশ আসার পরেও এই যে ভারতের মধ্যে কোনো ধরনের কি প্রতিষ্ঠা করতে পারেনি? ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। তাই হচ্ছে মূলত মুসলিমরা যখন ভারতে আক্রমণ করবে তখন ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? রাজনৈতিক অবস্থাতে কোনো ধরনের ঐক্য ছিল না। এটি হচ্ছে মূল পয়েন্ট। তোমাদের যদি প্রশ্ন আসে মুসলিমরা ভারত আক্রমণের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, তাহলে এক কথায় প্রথমে লিখে ফেলবা হচ্ছে রাজনৈতিক কোনো ধরনের কি ছিল না? ঐক্য ছিল না। এরপরে বর্ণনায় যাবা। এরপর আসে হচ্ছে প্রশাসনিক অবস্থা। এই যে দেখো, প্রশাসনিক অবস্থার মধ্যে তাদের মধ্যে কি প্রচলিত ছিল? রাজতন্ত্র। অর্থাৎ রাজতন্ত্র কি জিনিস? রাজতন্ত্র হচ্ছে তোমার এই যে পিতার পরে ক্ষমতায় আসবে কে? পুত্র। পুত্রের পরে ক্ষমতায় আসবে কি? পুত্রের পুত্র। অর্থাৎ এভাবে ক্ষমতাটা বন্টিত হতে থাকবে। অর্থাৎ ওখানে কি প্রচলিত ছিল? রাজতন্ত্র প্রচলিত ছিল। প্রশাসনিক অবস্থা কেমন ছিল? রাজতন্ত্র। এরপর আসে হচ্ছে অর্থনৈতিক অবস্থা। ভারত হচ্ছে সেই সময় থেকে কিসে ভরপুর? এই যে বিপুল প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যে কি ছিল? ভরপুর ছিল। ভারত কিসে ভরপুর ছিল? বিপুল প্রাকৃতিক সম্পদ এবং ঐশ্বর্যে কি ছিল? ভরপুর ছিল। এবং তাদের অবস্থা ছিল হচ্ছে তারা অধিকাংশ কৃষির উপর কি ছিল? নির্ভরশীল ছিল। কৃষির উপর নির্ভরশীল ছিল। কৃষির উপর নির্ভরশীল ছিল। কৃষির উপর কি ছিল? নির্ভরশীল ছিল। এরপর আসি হচ্ছে সামাজিক অবস্থায়। এখানে সামাজিক অবস্থাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। কি? সামাজিক অবস্থা থেকে যদি এখানে যদি বর্ণনা করতে বলে আরবদের সিন্ধু বিজয়ের পূর্বে ভারতের রাজনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা পাশাপাশি অর্থনৈতিক অবস্থা থেকে মূলত কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। যেমন মনে করো সামাজিক অবস্থা কেমন ছিল? এই যে সামাজিক অবস্থার মধ্যে হিন্দু সমাজ যে প্রধান ছিল হচ্ছে মূলত হিন্দু সমাজ। এই যে হিন্দু সমাজের 4টি গোত্রে বিভক্ত ছিল। হিন্দুরা মূলত কয়টি গোত্রে বিভক্ত ছিল? 4টি গোত্রে। সেই গোত্রগুলো কি কি? একটু ভাইয়াকে কমেন্টে জানিয়ে দাও। সেই গোত্রগুলোর নাম কি কি? সেই গোত্রগুলো ছিল হচ্ছে মূলত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। সামাজিক অবস্থার মধ্যে তৎকালীন ভারতে হিন্দুরাই সবচেয়ে প্রথম লিস্টে ছিল এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল। এবং তাদের যে গোত্র ছিল হিন্দু গোত্রের মধ্যে 4টি বিভাজন ছিল। তারা 4টি দলে বিভক্ত ছিল এবং পাশাপাশি 4টি দল এগুলো কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে ক্ষত্রিয়দের কাজ কি ছিল? তাদের কাজ ছিল হচ্ছে যুদ্ধ বিগ্রহ করা। এগুলো হচ্ছে মূলত এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কোনটা? হ্যাঁ, 4টি সবাই কমেন্টে জানিয়েছো। এই যে ব্রাহ্মণের পর আসে কি? ক্ষত্রিয়দের কাজ কি ছিল? তারা হচ্ছে মূলত যুদ্ধ বিগ্রহ এবং শাসন কার্য পরিচালনা করতো। কারা? এই যে ক্ষত্রিয়র পর যে বৈশ্যরা হচ্ছে মূলত কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। কি করতো? ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা বাণিজ্য। তাদের কাজ কি ছিল? ব্যবসা বাণিজ্য। এবং শূদ্র যারা ছিল, এই যে শূদ্রদের মধ্যে তারা হচ্ছে কৃষিকাজ করত। পাশাপাশি যে অন্যান্য কাজগুলো ছিল সেগুলো হচ্ছে মূলত শূদ্ররা করত। কিন্তু শূদ্ররা ছিল সবচেয়ে বেশি অবহেলিত। তৎকালীন হিন্দু সমাজের মধ্যে
শূদ্ররা ছিল মূলত সবচেয়ে বেশি অবহেলিত এবং তাদেরকে যে মন্দিরে গীতা পাঠ হতো, মন্দিরে যে গীতা পাঠ হতো সেখানে তাদেরকে ঢোকার কোনো ধরনের অধিকার ছিল না এবং মন্দিরে ঢোকার অধিকার তো ছিল না, তাদেরকে যে গীতা পাঠ হতো সেখানেও সেগুলো শোনারও কোনো ধরনের অধিকার ছিল না। এই ছিল হচ্ছে মূলত ভারতের মুসলিম বিজয়ের পূর্বে সামাজিক অবস্থা। হিন্দু সমাজ মূলত কয় ভাগে বিভক্ত ছিল? 4 ভাগে বিভক্ত ছিল। সেগুলো কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের পর আসে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কাজ কি ছিল? তারা হচ্ছে মূলত যুদ্ধ বিগ্রহ এবং শাসন কার্য পরিচালনা করত। বৈশ্য যারা ছিল তারা হচ্ছে মূলত কি করত? ব্যবসা বাণিজ্য করত। শূদ্র যারা ছিল তারা হচ্ছে মূলত কৃষিকাজ এবং অন্যান্য কাজ করত। সবচেয়ে নিগৃহীত ছিল হচ্ছে ওখানে শূদ্ররা। কারা? শূদ্ররা। আচ্ছা, এবার আসি হচ্ছে ধর্মীয় অবস্থা। কি অবস্থা? ধর্মীয় অবস্থা। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো থেকে এদের কাজ নিয়ে হচ্ছে মূলত কি আসে? এমসিকিউতে আসে। এরপর আসি হচ্ছে ধর্মীয় অবস্থা। ধর্মীয় অবস্থার মধ্যে তৎকালীন মুসলিম বিজয়ের প্রাককালে, মুসলিমরা ভারত বিজয়ের প্রাককালে তাদের মধ্যে কয় ধরনের ধর্ম ছিল? জৈন, বৌদ্ধ এবং হিন্দু ধর্ম। এবং হিন্দু ধর্ম ছিল হচ্ছে সবচেয়ে প্রধান ধর্ম। প্রধান ধর্ম ছিল হিন্দু, তারপরে ছিল হচ্ছে বৌদ্ধ, তারপরে হচ্ছে জৈন। এই যে জৈন ধর্মের প্রবক্তা ছিলেন হচ্ছে একজন ক্ষত্রিয় লোক। এই যে ক্ষত্রিয় বংশের একজন লোক ছিলেন হচ্ছে জৈন ধর্মের প্রবর্তক। পাশাপাশি এই যে বৌদ্ধ ধর্ম ছিল, এই বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন কে? গৌতম বুদ্ধ। আমাদের প্রশ্ন আসে ভাইয়া, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিল হচ্ছে মূলত বৌদ্ধ ধর্মের প্রবর্তক। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন হচ্ছে গৌতম বুদ্ধ। তাকে কি নামে বলা হয়? তার আরেকটি নাম আছে, তাকে বলা হয় হচ্ছে সিদ্ধার্থ বলা হয়। তাকে কি বলা হয়? সিদ্ধার্থ। আচ্ছা, তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা? তোমরা লেখাগুলো ভালো মতো দেখতে পাচ্ছ কিনা? একটু ভাইয়াকে জানিয়ে দাও লেখাগুলো দেখতে পাচ্তেছি কিনা এবং তোমরা ভালোভাবে নোট করতে পারতেছি কিনা, ভাইয়ার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। এই যে বৌদ্ধ ধর্ম ছিল, বৌদ্ধ ধর্মের প্রবর্তক যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কি দিবা? গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তার আরেকটি নাম ছিল, সেটি হচ্ছে কি? সিদ্ধার্থ। তাকে কি নামে ডাকা হতো? আরেকটি নাম সিদ্ধার্থ। আচ্ছা, ঠিক আছে। এরপর আসি হচ্ছে সাংস্কৃতিক অবস্থা। মুসলিমরা যখন ভারত আক্রমণ করবে, এই ভারত আক্রমণের পূর্বে তাদের সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল? মূলত সাংস্কৃতিক দিক দিয়ে ভারতবর্ষ সেই তখন থেকে মূলত এগিয়ে ছিল। তাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য ছিল সেগুলো তখন থেকে ছিল। তারা বিশেষ করে গণিত, জ্যোতির্বিদ্যা এইসব বিষয়ে সবচেয়ে এগিয়ে ছিল। পাশাপাশি তারা হচ্ছে শূন্যের যে ধারণা দিয়েছিল সেটি হচ্ছে পুরাতন ভারতীয়রাই দিয়েছিল। বর্তমানে আমরা যে গণিতে শূন্য ব্যবহার করি না, এই যে শূন্যের ধারণাটা মূলত এই যে ভারতীয়রাই দিয়েছিল মূলত প্রথমে। এবং পাশাপাশি তারা জ্ঞান চর্চা এবং দার্শনিক দিক দিয়ে বিশেষভাবে এগিয়ে ছিল। এ ছিল হচ্ছে ভারতের আক্রমণ পূর্বে, মুসলিমরা ভারত আক্রমণের পূর্বে ভারতের অবস্থা। আচ্ছা, আমি যা এখন বলতেছি তা যদি তোমরা নোট আকারে যদি লিখে রাখো তাহলে অবশ্যই মনে থাকারই কথা। আর যদি তোমাদের কোনো টপিকসে আমি যা বোঝাচ্ছি বা পড়াচ্ছি এতে যদি কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে ভাইয়াকে কমেন্টে জানাও, ভাইয়া তাৎক্ষণিক রিপ্লাই দিবে, উত্তর দিবে। আচ্ছা, আমি যা এতটুকু পর্যন্ত বুঝালাম, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা সেটা একটু ভাইয়াকে জানিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে, এবার আসি হচ্ছে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযানের কারণ। এই যে মোহাম্মদ বিন কাসিম কেন ভারতে আক্রমণ করেছিলেন তার কারণ নিয়ে এখন আলোচনা করব। এই যে মূলত মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের পরোক্ষ কারণে ছিল এবং প্রত্যক্ষ কারণে ছিল। আমরা প্রথমে কি আলোচনা করব, পরোক্ষ কারণসমূহ কি কি ছিল সেগুলো আলোচনা করব। এই যে দেখো, প্রথমে আসি পরোক্ষ কারণের মধ্যে। যখন মোহাম্মদ বিন কাসিম কি আক্রমণ করবে, সিন্ধু আক্রমণ করবে, তখনকার খলিফা ছিলেন হচ্ছে খলিফা আল ওয়ালিদ। খলিফা কে ছিলেন? আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আব্দুল মালিক, আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। মুসলিমরা যখন ভারত আক্রমণ করবে তখন মুসলিমদের যিনি কি ছিলেন, যিনি খলিফা ছিলেন তার নাম কি ছিল? আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। এটি এমসিকিউ কোয়েশ্চেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুসলিমরা যখন ভারত আক্রমণ করবে তখন মুসলিমদের খলিফা কে ছিলেন? আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। এই যে খলিফা আল ওয়ালিদ ও শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ, তখনকার শাসনকর্তা কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফ। উভয়ে ছিলেন মূলত কি? সাম্রাজ্যবাদী। তারা কি ছিলেন? সাম্রাজ্যবাদী ছিলেন। মূলত এটি হচ্ছে প্রথম যে পরোক্ষ কারণটি ছিল, সেটি হচ্ছে মূলত আল ওয়ালিদ এবং শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ যিনি ছিলেন, তারা দুজনে ছিলেন মূলত কি? সাম্রাজ্যবাদী। এবং পাশাপাশি সিন্ধু মুলতান বিজয় ছিল হচ্ছে তাদের সম্প্রসারণবাদী রাজ্য বিস্তার নীতিরই একটি কি অংশ। মূলত এই কারণে তারা প্রথমে কি? সিন্ধু বিজয়ের জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। দ্বিতীয় যে কারণটি ছিল সেটি হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। ভারতবর্ষ সেই তখন থেকে কি ছিল? ধনপ্রাচুর্যে ভরপুর ছিল। ধনপ্রাচুর্যে কি ছিল? ভরপুর ছিল। এই কারণে মূলত অর্থনৈতিক সমৃদ্ধির অর্জন হবে যদি মুসলিমরা কি করতে পারে? সিন্ধু বিজয় করতে পারে। তাহলে যে ভারতবর্ষের যে ধনৈশ্বর্য পূর্ণ ছিল ওইগুলো মুসলমানরা কি করতে পারবে? হস্তগত করতে পারবে। এটি ছিল হচ্ছে মূলত দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হিসেবে কি উল্লেখ করছে? সীমান্ত নিরাপত্তা। এই যে সীমান্ত নিরাপত্তা, যখন মুসলিমদের যেটি সীমান্ত ছিল সেটি মূলত সিন্ধুর পার্শ্ববর্তী এলাকায় ছিল। যখন মুসলিমরা শাসন কার্য পরিচালনা করছিল তখন ভারতীয়রা মোটামুটি মুসলিমদেরকে আক্রমণ করার জন্য একটা প্রস্তুতি নিচ্ছিল। এটি জানতে পেরে তারা সীমান্তের নিরাপত্তার কথা ভেবে মূলত প্রথমে কি আক্রমণ করে? সিন্ধু আক্রমণ করে। এরপর আসি হচ্ছে রাজা দাহিরকে শাস্তি প্রদান করা। যখন মুসলিমরা ভারত আক্রমণ করবে তখন সিন্ধু রাজা কে ছিলেন? রাজা দাহির। রাজা কে ছিলেন? রাজা দাহির। মুসলমানরা যখন সিন্ধু আক্রমণ করবে তখনকার রাজা কে ছিলেন? সিন্ধু রাজা ছিলেন হচ্ছে রাজা দাহির। তাকে মূলত শাস্তি প্রদান করার জন্য মুসলমানরা কি করেছিলেন? সিন্ধু অভিযান করেছিলেন। এরপর আসি হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য। এই যে সিন্ধুতে বসবাস করছিল মূলত কারা? হিন্দুরা এবং অন্যান্য ধর্মাবলম্বীরা। এতে মুসলমানদের যে একত্ববাদের ধর্ম ছিল ইসলাম ধর্ম, সেটি প্রচার ওখানে সম্ভব ছিল না। মূলত মুসলমানদের ধর্মীয় উদ্দেশ্যের জন্য এখানে একত্ববাদের প্রতিষ্ঠার জন্য, মূলত কিসের জন্য? একত্ববাদের প্রতিষ্ঠার জন্য এই সিন্ধু আক্রমণ করেছিলেন। এগুলোর ছিল হচ্ছে মূলত পরোক্ষ কারণ। এবং সর্বশেষ যে লাস্টটি পরোক্ষ কারণ হিসেবে উল্লেখ করা হয় সেটি হচ্ছে সিন্ধুর অভ্যন্তরীণ সামরিক শক্তির দুর্বলতা এবং আরবদের সাফল্যের সম্ভাবনা ছিল। সিন্ধুর অভ্যন্তরীণ সামরিক শক্তির দুর্বলতা কেন হয়েছিল? মূলত এটি হয়েছিল হচ্ছে তখনকার রাজা, সিন্ধু রাজা যে দাহির ছিলেন, দাহির এবং তার ভাইয়ের মধ্যে এই যে রাজ্যের শাসন নিয়ে কি চলছিল, এই যে দুজনের মধ্যে একটু সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এটি মুসলিমরা কি আজ করতে পেরেছিল তথা বুঝতে পেরেছিল। এটির ফলে মুসলিমরা কি করেছে? সিন্ধুর অভ্যন্তরীণ যে সামরিক শক্তি দুর্বল হয়েছিল সেটি জানতে পেরেছিল এবং মুসলমানদের সফলতা যে ওখানে নিহিত আছে সেটাও মুসলিমরা জানতো। কারণ হচ্ছে তাদের যে দুই ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, তাদের শাসন কার্য তখন মোটামুটি একটা নড়বড় অবস্থা হয়েছে। তো মুসলমানরা যদি তখন সে পর্যায়ে সিন্ধু আক্রমণ করে নেয় তাহলে মুসলিমরা সেই সিন্ধুর রাজত্ব করতে পারবে। এটি ভেবে মুসলমানরা মূলত কি আক্রমণ করেছিল? সিন্ধু আক্রমণ করেছিল। এগুলোই হচ্ছে মূলত সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ। সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ এগুলো ছিল মূলত কি? সিন্ধু আক্রমণের পরোক্ষ কারণ। আচ্ছা ভাইয়ারা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা?
হ্যাঁ, সিন্ধু রাজা ছিলেন হচ্ছে, তখনকার সিন্ধু রাজা ছিলেন হচ্ছে দাহির। দাহির। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে এই গেল হচ্ছে আমাদের পরোক্ষ কারণ। এরপর আসবে কি প্রত্যক্ষ কারণ। এই যে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ হিসেবে কি ছিল? মূলত সিংহলের রাজা। সিংহল এটি হচ্ছে মূলত কি? সিংহল বর্তমান হচ্ছে শ্রীলঙ্কা। বর্তমান কি? শ্রীলঙ্কা। কি বর্তমান হচ্ছে শ্রীলঙ্কা। সিংহলের রাজা 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ খলিফা কি ওয়ালিদ বিন আব্দুল মালিক ও হাজ্জাজের উদ্দেশ্যে, হাজ্জাজ কি তৎকালীন গভর্নর, এ দুজনের উদ্দেশ্যে কি করেছিল? প্রেরণ করেছিল। সিন্ধুর যখন দেবল বন্দর, তখনকার সিন্ধুর কি নাম বন্দর, একটি বন্দর ছিল, সেটির নাম কি? দেবল বন্দর। এই যে দেবল বন্দরের নিকট যখন আসলো, তখন যখন এই জাহাজগুলো উপঢৌকনপূর্ণ 8টি জাহাজ যখন সিন্ধুর দেবল বন্দরে পৌঁছালো, তখন জলদস্যুর দ্বারা এই 8টি জাহাজ কি হয়েছিল? লুট হয়েছিল। এটি ছিল হচ্ছে মূলত প্রত্যক্ষ কারণ। যখন লুট হয়েছিল, হাজ্জাজ রাজা দাহিরের কাছে প্রতিকার চেয়ে একটি কি পাঠিয়েছিল? চিঠি পাঠিয়েছিল এবং এগুলোর প্রতিকার চেয়েছিল, কিন্তু রাজা দাহির সেটা প্রস্তুত হননি। সেই দাবিটি প্রত্যাখ্যান করেছিলেন এবং কোনো ধরনের ক্ষতিপূরণ দেননি। মূলত এটি ছিল হচ্ছে সিন্ধু আক্রমণের প্রত্যক্ষ কারণ। দাহিরের উদ্ধত আচরণে ক্ষুব্ধ হয়ে হাজ্জাজ কি করেছিল? সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নিয়েছিল। এটি ছিল হচ্ছে সিন্ধু আক্রমণের প্রত্যক্ষ কারণ। কি সিন্ধু আক্রমণের প্রত্যক্ষ কারণ কি ছিল? 8টি উপঢৌকনপূর্ণ জাহাজ সিংহলের রাজা কাদের জন্য পাঠিয়েছিল? মুসলিমদের তখনকার সম্রাট কে? খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এবং কে ছিল? হাজ্জাজের উদ্দেশ্যে কি করেছিল? প্রেরণ করেছিল। কিন্তু তারা পরবর্তীতে গিয়ে যখন সেইগুলো দেবল বন্দরে এসে পৌঁছালো, তখন সিন্ধুদের রাজ্য যারা কি ছিল? জলদস্যু ছিল, তারা কি করলো? এই জাহাজগুলোতে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসলো এবং ওগুলোতে অ্যাটাক করলো। এগুলোর অ্যাটাক এবং যে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসলো, এটিরই প্রতিকার চেয়ে একটি চিঠি পাঠিয়েছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ, তৎকালীন গভর্নর। কিন্তু তারা সে দাবিগুলো প্রত্যাখ্যান করেছিল এবং আবদ্ধত্বপূর্ণ আচরণ করেছিল। সে আবদ্ধত্বপূর্ণ আচরণের প্রেক্ষিতে মূলত হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটি ছিল হচ্ছে প্রত্যক্ষ কারণ। আচ্ছা ভাইয়া, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। এইগুলো হচ্ছে সিন্ধু অভিযানের প্রত্যক্ষ এবং পরোক্ষ কারণ। ওকে, তোমাদের যেহেতু ক্লিয়ার, এবার যাচ্ছে হচ্ছে পরবর্তী স্লাইডে। এই যে দেখো, এই যে সিন্ধু আক্রমণ করলো, এই সিন্ধু আক্রমণের যে ঘটনা বলেছিল সেগুলো এখানে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি খলিফা ওয়ালিদের অনুমতিক্রমে। তখনকার খলিফা কে ছিলেন? ওয়ালিদ বিন আব্দুল মালিক। এই নামটি একটু মনে রাখবা, এখান থেকে মূলত প্রশ্ন আসে। আবার আরেকটি মনে রাখবা যে হচ্ছে সিন্ধুর যে বন্দরটি ছিল সেটি কি বন্দর? দেবল বন্দর। তখনকার সিন্ধু রাজা কে ছিলেন? রাজা দাহির। এই তিনটি প্রশ্ন ভালো করে মনে রাখবা। দেখো, তার খলিফা ওয়ালিদের অনুমতিক্রমে হাজ্জাজ বিন ইউসুফ 700 কত খ্রিস্টাব্দে? 10 খ্রিস্টাব্দে উবাইদুল্লাহ এবং বুদায়েলের নেতৃত্বে পরপর দুইটি অভিযান প্রেরণ করেছিলেন। কোথায়? সিন্ধুতে। কিন্তু সে অভিযান দুটি ব্যর্থ হয়েছিল। সিন্ধু আক্রমণ করেছিল, কিন্তু তারা সে রাজ্যে শাসন ক্ষমতা অর্জন করতে পারেনি বা তারা সফল হয়নি। যেহেতু এরা সফল হয়নি, এরপর আসি 711 খ্রিস্টাব্দে তার জামাতা 17 বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের
নেতৃত্বে আবার কি করলেন, অভিযান প্রেরণ করলেন কত খ্রিস্টাব্দে, 711 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে, 711 খ্রিস্টাব্দে যখন অভিযান প্রেরণ করলেন, সেই অভিযানে মূলত মুহাম্মদ বিন কাসিম সফল হয়েছিল। অর্থাৎ 711 খ্রিস্টাব্দে যে অভিযান প্রেরণ করেছিল, সেই অভিযানেই মূলত মুহাম্মদ বিন কাসিম সফল হয়েছিল। এই যে দেখো, মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে তখন কি কি ছিল, তিনি কি কি নিয়ে সিন্ধু অভিযানে গিয়েছিলেন। প্রথমত মূলত তিনি হচ্ছে 6000 সিরীয় এবং ইরাকি সৈন্য তার সাথে নিয়েছিলেন, পাশাপাশি 6000 উষ্ট্রারোহী এবং 3000 রসদবাহী উট নিয়ে 751 খ্রিস্টাব্দে ম্যাকরানে কি হয়েছিলেন, তিনি উপস্থিত হয়েছিলেন। কোথায় উপস্থিত হয়েছিলেন, ম্যাকরানে। কোথায় উপস্থিত হয়েছিলেন, ম্যাকরানে। এটুই মনে রাখবা, তিনি প্রথম কোথায় উপস্থিত হন, ম্যাকরানে উপস্থিত হয়েছিলেন। পরে 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেন। কত খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেছিলেন মুহাম্মদ বিন কাসিম, 712 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেছিলেন, এটি যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি লিখব, এই যে 712 খ্রিস্টাব্দে সিন্ধুর দেবল বন্দর আক্রমণ করেন এবং এই যে দেবল দুর্গটি কি করে দিলেন, ধ্বংস করে দিলেন। এটির ফলে মূলত সিন্ধু বিজয় হয়েছিল। এদিকে 712 খ্রিস্টাব্দে 20 জুন মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী দাহিরের কত হাজার, 50,000 যে সৈন্য বাহিনী ছিল, সেই সৈন্যের বিরুদ্ধে মুসলমানরা কি করতে সক্ষম হয়েছিল, মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। এরপরে দাহির কি হয়েছিলেন, যুদ্ধে যখন পরাজিত হন এবং পরবর্তীতে তিনি নিহত হয়েছিলেন। পরে তার পত্নী, অর্থাৎ পত্নী তথা বউ রানী বাই প্রাসাদের অন্য রমণীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জৌহর ব্রত পালন করেন। এটি ছিল মূলত হচ্ছে জৌহর ব্রত পালন করা। প্রাসাদের অন্য রমণীদের নিয়ে তিনি অগ্নিকুণ্ডে কি দিয়েছিলেন, ঝাঁপ দিয়েছিলেন। তার একটি স্ত্রী ছিল না, তার পাশাপাশি আরো একটি স্ত্রী ছিল। দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন রাজা দাহিরের অন্য এক পত্নী তথা স্ত্রী রানী কি লাদি। দ্বিতীয় স্ত্রী কে ছিল রানী লাদি এবং কন্যা সূর্য দেবী পরিমল দেবী মুহাম্মদ বিন কাসিমের হাতে কি হয়েছিলেন, বন্দী হয়েছিলেন। কি হয়েছিলেন, বন্দী হয়েছিলেন। প্রথম স্ত্রী কি করেছিলেন, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং দ্বিতীয় স্ত্রী যে ছিল তার নাম কি রানী লাদি এবং কন্যা সূর্য দেবী পরিমল কার হাতে বন্দী হয়েছিলেন, মুহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। হ্যাঁ, রানী লাদি। এ ছিল হচ্ছে মূলত মুসলমানদের যে সিন্ধু বিজয় ছিল মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, সেই সিন্ধু বিজয়ের ঘটনা বলি। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? এখান থেকে যদি কোনো যদি প্রশ্ন আসে তাহলে পারবা কিনা? হ্যাঁ, সূর্যদেবী এবং পরিমল দেবী। সূর্যদেবী কন্যা কে কে? সূর্যদেবী এবং পরিমল দেবী, পাশাপাশি ছিল তাদের মা রানী লাদি। রানী লাদি মুহাম্মদ বিন কাসিমের হাতে কি হয়েছিলেন, বন্দী হয়েছিলেন। হ্যাঁ, একজন প্রশ্ন করেছে হচ্ছে জৌহর ব্রত। জৌহর ব্রত মানে হচ্ছে আত্মহত্যা করা, পাশাপাশি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যা করা হয় সেটি হচ্ছে মূলত জৌহর ব্রত। ওকে ভাই, এরপর আসি। এই যে দেখো, আরবরা সিন্ধু বিজয়ে কেন সফল হয়েছিল, মূলত সেই কারণের মূল ঘটনাবলী কে ছিল, মূলত কেনই বা মুসলিমরা আরবীয়রা সিন্ধু বিজয় করতে সক্ষম হয়েছিল, তার কারণগুলো। প্রথমে আসি হচ্ছে সিন্ধু এবং মুলতানের রাজশক্তির দুর্বলতা। সিন্ধু এবং মুলতানের রাজশক্তি যেগুলো ছিল তারা কি হয়ে পড়েছিল, দুর্বল হয়ে পড়েছিল। মূলত তাদের যে ভাই ছিল দাহির এবং সিন্ধু রাজা কে ছিলেন, তৎকালীন সিন্ধু রাজা ছিলেন দাহির এবং তার ভাইয়ের মধ্যে কি ছিল, দ্বন্দ্ব সংঘাত চলছিল। ওই সময়ে ওই দ্বন্দ্ব সংঘাত চলার সময় তাদের যে রাজশক্তি ছিল সেগুলো কি হয়ে পড়েছিল, দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল এবং রাজশক্তির দুর্বল হয়ে পড়েছিল, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে হচ্ছে রাজা দাহিরের দুঃশাসনের প্রতিক্রিয়া। এই যে রাজা দাহির ছিলেন, তিনি কি করতে লাগলেন, দুঃশাসন করতে লাগলেন। ওই এলাকায় যখন দুঃশাসন করবে তখন তার হাত থেকে জনগণ সরে যাবে এবং পাশাপাশি তাকে কি করার জন্য, আক্রমণ করার জন্য প্রস্তুতি নিবে। এটি ছিল হচ্ছে মূলত তার দুঃশাসনের ফলাফল। এই যে তিনি রাজা দাহির যখন ওখানে দুঃশাসন পরিচালনা করতে লাগলেন বা দুঃশাসন করতে লাগলেন, তখন জনগণ তার বিরুদ্ধে ফেটে পড়লো এবং এক পর্যায়ে সেটি বিরূপ
আকারে রূপ নিল। পাশাপাশি তারা সিন্ধু হারাতেও কি হলো, সিন্ধু হারাতে বসলো এবং মুসলিমদেরকে হাতে তুলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেল তাদের। তৃতীয় কারণ হিসেবে যেটি ছিল সেটা হচ্ছে সিন্ধু এবং মুলতানের ভৌগোলিক বিচ্ছিন্নতা। সিন্ধু এবং মুলতান এই দুটি রাজ্য ছিল মূলত একটি অপরটি পৃথক, একটি অপরটির থেকে কি ছিল, পৃথক ছিল। এটি ছিল হচ্ছে মূলত তৃতীয় কারণ। চতুর্থ কারণ ছিল হচ্ছে রাজা দাহিরের সামরিক দুর্বলতা এবং অদূরদর্শিতা। এই যে রাজা দাহির, তিনি সামরিক যে শক্তি ছিল সেই সামরিক শক্তিগুলো তার কারণে দুর্বল হয়ে পড়েছিল। কেন পড়েছিল? তিনি রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কলহ সংঘাত বৃদ্ধি করতে লাগলেন, কারণ তিনি দুঃশাসন পরিচালনা করলেন। পাশাপাশি তার ভাইয়ের সাথে তার যে দ্বন্দ্ব হয়েছিল এগুলোর কারণে তার কি সামরিক শাসন যেটা ছিল সেটিও দুর্বল হয়ে পড়ে। পাশাপাশি তিনি এই যে মুলতান মুসলমানদের হস্তগত হওয়ার পরেও তিনি এটির প্রতি কোনো ধরনের মনোযোগ দেননি। এটি হচ্ছে তার মূলত অদূরদর্শিতা। এরপর আসি হচ্ছে আরবদের সামরিক শ্রেষ্ঠত্ব। মূলত যে আরবরা ছিল, মুহাম্মদ বিন কাসিম এবং হাজ্জাজ বিন ইউসুফ, তিনি ছিলেন হচ্ছে তৎকালীন গভর্নর। তিনি ছিলেন হচ্ছে প্রচুর বুদ্ধিমান একজন, তীক্ষ্ণ বুদ্ধির একজন মানুষ। তিনি যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হবে এবং কোন কোন সামরিক নেতাকে দিলে এগুলো ভালোভাবে পরিচালনা করা যাবে সেই বিষয়সমূহ নিয়ে তিনি মূলত দক্ষ এবং পারদর্শী ছিলেন। এটি ছিল হচ্ছে মূলত তার দূরদর্শিতার ফলাফল, আরবদের সামরিক শ্রেষ্ঠত্ব। তারা সামরিক দিক দিয়ে কি হয়ে পড়লো, সামরিক শ্রেষ্ঠত্ব অর্জন করতে লাগলো। পাশাপাশি তারা সিন্ধু বিজয়ের যে নেশা ছিল সেটি আরো ভালোভাবে কাছ থেকে দেখতে পেল। এবং পাশাপাশি আরেকটি কারণ ছিল, সেটি হচ্ছে ধর্ম প্রচার। মুসলমানদের সবচেয়ে যেটি উল্লেখযোগ্য কারণ হিসেবে ধরা হয় সেগুলো হচ্ছে মূলত ধর্ম প্রচার। মুসলমানরা তখন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের কোনো ধরনের রাজনৈতিক অস্তিত্ব বলো, সামাজিক অস্তিত্ব বলো, পাশাপাশি ধর্মীয় যে অস্তিত্ব ছিল, একত্ববাদের ধর্ম, মুসলিমদের ইসলামের প্রচার, সেগুলো মোটামুটি তখনকার সময়ে সম্ভব ছিল না প্রচার করা। যদি মুসলমানদের হাতে যতদিন না আসতো ততদিন পর্যন্ত ওখানে কোনো ধরনের ধর্মীয় প্রচার সম্ভব ছিল না। সুতরাং এটিও ছিল মূলত একটি কারণ। ধর্ম প্রচারের জন্য হলেও মুসলমানরা সিন্ধু বিজয়ের কি দেখছিল, স্বপ্ন দেখছিল। পাশাপাশি তাদের রাজ্যে যে দুর্নীতি বিশৃঙ্খলা চলছিল, ওগুলোর দুঃশাসন চলছিল, সেগুলোর সুযোগ নিয়ে মুসলিমরা সিন্ধু আক্রমণ করছিল এবং মুসলমানরা সফল হয়েছিল। ভাইয়া এ পর্যন্ত আরবদের সাফল্যের কারণ এতটুকু পর্যন্ত বুঝছো কিনা? হ্যাঁ ভাইয়া, পিডিএফ দিবেন প্লিজ। হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমাদেরকে, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের ফলাফল। আরবরা যে সিন্ধু এবং মুলতান বিজয় করলো, সিন্ধু বিজয় করলো কত সালে? 712 খ্রিস্টাব্দে যে সিন্ধু বিজয় করলো, এই সিন্ধু বিজয়ের মূলত ফলাফল কি ছিল? প্রথমত আসি হচ্ছে রাজনৈতিক ফলাফল। কি রাজনৈতিক ফলাফল? এখানে রাজনৈতিক ফলাফল তাৎপর্যহীন ছিল। কেন তাৎপর্যহীন ছিল? মূলত যদিও বা মুসলমানরা কি আক্রমণ করে, সিন্ধু বিজয় লাভ করে, সিন্ধু কি করতে পারলো, তাদের দখলে নিয়ে আসতে পারলো, তবু তারা ওখানে শাসন কার্য অর্থাৎ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারেনি। এটি ছিল হচ্ছে মুসলমানদের প্রথম ব্যর্থতা, শাসন ক্ষমতা পরিচালনা করতে পারেনি। কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা কি অবস্থা? ভাইয়ের ক্লাস কেমন লাগতেছে? আমাদের কিউট ভাইয়া। হ্যাঁ, খালি ক্লাস করলে হবে? ভাইয়ের সাথে মাঝে মাঝে কি করতে হবে? গল্প করতে হবে, তাই না? ভাইয়া তো খুব ভালো পড়ায়। তারা তো অবশ্যই বলতেছে ভাই, ক্লিয়ার বলতেছে। হ্যাঁ, ক্লিয়ার তো বলবে, ভাইয়া ভালো পড়ায় না? আচ্ছা, এত কম ক্লাস করতেছো কেন? তোমাদের তো ইসলামের ইতিহাস অনেক উৎসাহ আছে। হ্যাঁ, এটাই তো বুঝতেছি না, কেন কম ক্লাস, কেন এত কম জন ক্লাস করতেছে কেন? আচ্ছা, কমেন্ট অফ করো, ভালো খারাপ না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো লাগতেছে। জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়ের ক্লাস করবা, সবাই ভাইয়ের ক্লাস করবা, একদম মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? যত পারবা ভাইয়ের থেকে নিবা, ভাইয়া অনেক জানে। তোমাদের কি করতে হবে? নিতে হবে ভাইয়ের ক্লাস থেকে। যদি তোমরা নিতে না পারো তাহলে তোমাদের ব্যর্থতা। হ্যাঁ, এটাই তো। আচ্ছা, হ্যাঁ অনেক কিউট ভাইয়া। হ্যাঁ ওকে, ঠিক আছে, ক্লাস করো। ঠিক আছে, হ্যাঁ, এবার আসি হচ্ছে আরবদের সিন্ধু বিজয়ের
মূল ফলাফলগুলো কি ছিল? রাজনৈতিক ফলাফল কেমন ছিল? মূলত তাৎপর্যহীন ছিল। তারা সিন্ধু বিজয় করার পরেও তারা ওখানে শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত করেনি। এটি ছিল হচ্ছে মূলত তাৎপর্যহীন। দ্বিতীয় কারণ যেটি ছিল হচ্ছে ধর্মীয় ফলাফল। ধর্মীয় ফলাফল হচ্ছে এই সিন্ধু বিজয়ের ফলে মুসলমানদের সেখানে ভারতবর্ষে ইসলামের যে একত্ববাদের ধর্ম সেটির বীজ কি করতে পারলেন? রোপণ করতে পারছিলেন। এটি ছিল হচ্ছে মূলত ধর্মীয় ফলাফল। এর পাশাপাশি যে অর্থনৈতিক ফলাফল কি ছিল? প্রাচীন ভারত কিসে ভরপুর ছিল? ধনৈশ্বর্যে ভরপুর ছিল। এই যে মুসলমানরা সিন্ধু বিজয় করলো, সিন্ধু বিজয়ের পরে যে ওখানকার ধনৈশ্বর্য ছিল ওগুলো মুসলমানরা হস্তগত করতে সক্ষম হয়েছিল। এটি ছিল হচ্ছে মূলত অর্থনৈতিক ফলাফল। পাশাপাশি যে দেবল বন্দর ছিল সেগুলোতে মুসলমানরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারলো। পরে আসে হচ্ছে সামাজিক ফলাফল। এই যে সামাজিক ফলাফল কি ছিল? মুসলমানরা এরই ফলে যে হিন্দু তখনকার ওখানে বসবাস করতে কি হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মাবলম্বীরা, কিন্তু ওখানে মুসলিমরা যাতায়াত করতে পারতো না, মুসলমানরা তাদের সাথে মিশতে পারতো না। এই যে সিন্ধু বিজয় করলো, সিন্ধু বিজয়ের পরে মুসলমানরা ওখানে নির্বিঘ্নে যাতায়াত করতে পারলো এবং পাশাপাশি তাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি করতে পারলো। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, মুসলমান তাদের সাথে নির্বিঘ্নে হাঁটা চলা এবং বসতে পারলো এবং তাদের ওখানে গিয়ে মুসলমানরা পরবর্তীতে বসতি স্থাপন করতে পারলো। কি বসতি স্থাপন করতে পারলো? বসতি স্থাপন করতে পারলো। এটি ছিল হচ্ছে মূলত সামাজিক ফলাফল। এরপর আসি হচ্ছে সাংস্কৃতিক ফলাফল। সাংস্কৃতিক ফলাফল ছিল হচ্ছে মূলত সুদূর প্রসারী। কেন এখানে সুদূর প্রসারী বলা হয়েছে? মূলত প্রাচীনকাল থেকে মূলত ভারতীয়রা কিসে এই যে সংস্কৃতির দিক দিয়ে অনেক অনেক এগিয়ে ছিল। তাদের দার্শনিক চিন্তা বলো, তাদের দার্শনিক ধারণা বলো, তাদের সাংস্কৃতিক যে কোনো ঐতিহ্য এবং তাদের বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসা বলো, চিকিৎসা, শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কি ছিল? আধিপত্য ছিল। তারা অবশ্যই জ্ঞানী ছিল এবং তারা পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিত। যেমন তাদের আবিষ্কার, শূন্য আবিষ্কার, পাশাপাশি জ্যামিতি, তারপরে যে গণিতশাস্ত্র আবিষ্কার এবং পাশাপাশি রসায়ন এবং জ্যোতির্বিদ্যা যেটি ছিল ওটিরও তাদের কি ছিল? একটা গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের আধিপত্য ছিল। মুসলমানরা এই যে সিন্ধু বিজয়ের ফলে তাদের সাথে মিশতে পারলো এবং তাদের যে কৃষ্টি কালচার ছিল সেগুলো মুসলমানরা গ্রহণ করে মুসলমানরাও যে সামনে এগিয়ে যাওয়ার জ্ঞান এবং দক্ষতার দিক দিয়ে সেগুলো তারা ওখান থেকে মূলত নিয়েছিল। এর ফলে মুসলমানরা সাংস্কৃতিক দিক দিয়ে বিশেষ করে কিসের লাভবান হয়েছিল? এর কারণে উল্লেখ করা হয়েছে এখানে সাংস্কৃতিক ফলাফল ছিল মূলত সুদূর প্রসারী। মুসলমানরা এটির ফলে এই যে সামনের যে দক্ষ জনগণ তৈরি করতে হবে, যে সামরিক শাসন, তারপরে হচ্ছে জ্যোতির্বিদ্যা এবং বিভিন্ন স্বাস্থ্যগত দিক এবং চিকিৎসা বিজ্ঞানের দিক দিয়ে এগিয়ে যেতে হবে। এই সব বিষয়গুলো মূলত এই যে সিন্ধু বিজয়ের ফলে মুসলমানরা আরও বেশি জানতে পারলো এবং মুসলমানরা তাদের সাহচর্য পেয়ে তাদের কাছে মিশতে পেরে তাদের যে একত্ববাদের ধর্ম ছিল সেটিও প্রচার করতে পারলো। পাশাপাশি মুসলমানরা সেখানে বসতি স্থাপনের সুযোগ পেল এবং ভারতবর্ষে ইসলামের সর্বোপরি বীজ রোপণ করতে পারলো। এ ছিল হচ্ছে মূলত আরবদের সিন্ধু এবং মুলতান বিজয়ের ফলাফল। ওকে ভাইয়ারা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। ওকে, তাহলে ভাইয়া পরবর্তী স্লাইডে যাচ্ছি এখন। এই যে মূলত এগুলো এখন যে পড়িয়েছি আরবদের, এখানে প্রশ্ন আসবে কিরকম? আরবদের সিন্ধু বিজয়ের পূর্বে আরবের প্রাচীন ভারতের অবস্থা কেমন ছিল? আরবীয়রা কি আক্রমণ, মুসলিমরা ভারত আক্রমণের পূর্বে ভারতের অবস্থা কেমন ছিল এবং তার পরবর্তীতে মুসলমানরা কি কি লাভবান হয়েছিল এবং সিন্ধু বিজয়ের কারণগুলো কি কি ছিল, এগুলো নিয়ে মূলত সিকিউ প্রশ্নে তোমাদের আসবে। এবার আসে হচ্ছে গজনির সুলতান মাহমুদ। এই যে সুলতান মাহমুদ তিনি কে ছিলেন এবং গজনি বংশটি কি, এরই পরিচয় আমরা এটিতে জানবো। এই যে দেখো, এই যে গজনির সুলতান বলা হয় না সুলতান মাহমুদকে? সুলতান মাহমুদকে কি বলা হয়? গজনির সুলতান মাহমুদ। কি বলা হয়? গজনির সুলতান মাহমুদ। কেন বলা হয়? এই স্লাইডের মাধ্যমে আমরা অবশ্যই জানতে পারবো। এই যে দেখো, সবুক্তগীন প্রশ্ন আছে, গজনি বংশের প্রতিষ্ঠাতাকে। এই যে এখান থেকে বারবার এমসিকিউতে আসে, এটি তোমরা এটি নোট করে নাও যে সবুক্তগীন কে ছিলেন, গজনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মূলত
গজনী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সবুক্তগিন। কে? গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সবুক্তগিন। এই সবুক্তগিন মূলত গজনীতে স্বাধীন, স্থায়ী এবং সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা কি করতে পেরেছিলেন? গড়ে তুলতে পেরেছিলেন। পাশাপাশি তিনি 977 খ্রিস্টাব্দে এই যে সবুক্তগিন গজনীর সিংহাসনে আরোহণ করেন কত সালে, কত খ্রিস্টাব্দে? 977 খ্রিস্টাব্দে। 977 খ্রিস্টাব্দে তিনি গজনীর শাসনাধীনে আসীন হওয়ার পর 20 বছর পর্যন্ত তিনি তার শাসনাধীনে রেখেছিলেন গজনীকে। মূলত এই যে গজনীর সিংহাসন তিনি কত সালে গ্রহণ করেন? 977 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন এবং তিনি 20 বছর পর্যন্ত রাজত্ব করেছিলেন। 20 বছর অর্থাৎ 997 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এরপর তিনি মৃত্যুবরণ করেন। এই যে সবুক্তগিন মূলত কে ছিলেন? সুলতান মাহমুদের পিতা ছিলেন হচ্ছে এই যে সুলতান মাহমুদের পিতা কে ছিলেন? সবুক্তগিন। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? প্রশ্নে যদি আসে সবুক্তগিন কে ছিলেন? সুলতান মাহমুদের পিতা, অথবা তোমরা কি দিবা? গজনী বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সবুক্তগিন। আবার যদি আসে সুলতান মাহমুদের পিতার নাম কি, তাহলে কি লিখবা? সবুক্তগিন। আচ্ছা, এটুক গেল। এরপর আসি, এই যে সুলতান মাহমুদের পিতা সবুক্তগিন মৃত্যুবরণ করলো। কি করলো? মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণের পর তার পুত্র ইসমাইলকে তিনি কি করলেন? উত্তরাধিকারী নিযুক্ত করে গেলেন। উত্তরাধিকারী নিযুক্ত করলে তার জ্যেষ্ঠ পুত্রকে সুলতান মাহমুদের কি হয়নি? এটি সহ্য হয়নি তথা সুলতান মাহমুদ এটি কি করতে পারেননি? মেনে নিতে পারেননি। কেন? সুলতান মাহমুদ থাকতে তার ছোট ভাইকে কি দেওয়া হবে? ক্ষমতা দেওয়া হবে। অর্থাৎ সবুক্তগিনের ছেলেকে ছোট ছেলেকে কেন ক্ষমতা দেওয়া হবে? বড় ছেলে বেঁচে থাকতে। তাই সুলতান মাহমুদ কি করলেন? সুলতান মাহমুদ 997 খ্রিস্টাব্দে ইসমাইলকে কি করলেন? কারারুদ্ধ করলেন। কি করলেন? ইসমাইলকে কারারুদ্ধ করেন এবং 26 বছর বয়সে গজনীর সিংহাসনে তিনি কি করেন? আরোহণ করেন। কত বছর বয়সে? 26 বছর বয়সে, অর্থাৎ 997 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনীর সিংহাসনে কি করেন? আরোহণ করেন। গজনীর সিংহাসনে আরোহণ করেন। এরই পরে তিনি যখন শাসন কার্য পরিচালনা করতে লাগলেন, তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত 17 বার, কয়বার ভাইয়া? 17 বার ভারত আক্রমণ করেছিলেন। সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কি লিখবা? 17 বার। কতবার? 17 বার। সুলতান মাহমুদ 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত কতবার ভারত আক্রমণ করেছিলেন? 27 বার। কতবার? 27 বার। হ্যাঁ, কারারুদ্ধ করেছিলেন কাকে? তার ছোট ভাই ইসমাইলকে, অর্থাৎ সবুক্তগিনের পুত্র ইসমাইলকে তিনি কি করলেন? কারারুদ্ধ করলেন এবং তিনি ক্ষমতায় আসলেন। ক্ষমতায় তথা রাষ্ট্রীয় কার্যে পরিচালনা করার জন্য তিনি আসলেন। কে আসলেন? সুলতান মাহমুদ। কত খ্রিস্টাব্দে আসলেন? 997 খ্রিস্টাব্দে। ওকে, এবার আসি হচ্ছে পরবর্তী স্লাইডে। এই যে সুলতান মাহমুদ আসলেন এবং তিনি কি করলেন? সুলতান মাহমুদ মূলত এই যে 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, কত থেকে কত? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত কতবার ভারত আক্রমণ করেছিলেন? 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এই যে ভারত আক্রমণের মূলত কারণ কি ছিল? মূলত তার কোন উদ্দেশ্য নিয়ে তিনি ভারত আক্রমণ করেছিলেন? আচ্ছা ভাইয়া, তোমরা তোমাদের ফ্রেন্ডদের আর একটু মেনশন করে দাও যাতে ফ্রেন্ডরা দেখতে পারে। এত কম ভিউ হয়ে এলে কেমনে হবে ক্লাসটা? তোমাদের ফ্রি ক্লাস দিচ্ছি, তবু তোমরা ক্লাসে আসছো না, অথচ কিন্তু তোমরা গ্রুপে আছো। আমি দেখছি তোমাদের অনেক স্টুডেন্ট আছো ইসলামের ইতিহাস সংস্কৃতিতে, কিন্তু তোমরা ক্লাসে নাই কেন? আচ্ছা দেখো, মূলত তাদের মধ্যে প্রথমত কি ছিল? ধর্মীয় উদ্দেশ্য কি? একত্ববাদের প্রচার করবে। তারা কি করবে? একত্ববাদের প্রচার করবে। একত্ববাদ বলতে মুসলিমদের যে একত্ববাদের ধর্ম, ইসলাম ধর্ম, সেটিকে তারা কি করবে? প্রচার করবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? রাজনৈতিক উদ্দেশ্য ছিল হচ্ছে মূলত তারা ওখানে ভারতবর্ষে কি করবে? ক্ষমতাসীন দলে পরিণত হবে এবং ক্ষমতায় ভারতবর্ষকে তারাই পরিচালনা করবে। ভারতবর্ষকে কারা পরিচালনা করবে? মুসলিমরা মূলত পরিচালনা করবে। অর্থাৎ গজনী বংশ মূলত ভারতের শাসন কার্য কেন নিতে চেয়েছিলেন? এটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে রাজনৈতিক একটি উদ্দেশ্য ছিল।
এরপর আসি হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। অর্থনৈতিক উদ্দেশ্য কেমন ছিল? অর্থনৈতিক উদ্দেশ্য ছিল হচ্ছে মূলত এই যে ভারত ছিল হচ্ছে ধনৈশ্বর্য ভরপুর। যদি মুসলমানরা এই ভারত আবার যদি বিজয় করতে পারে তাহলে তাদের যে ধনৈশ্বর্য ছিল সেগুলো মুসলমানদের হস্তগত করতে পারবে এবং রাষ্ট্রের যে কি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ব্যয়টি ছিল সেটি ওখান থেকে ব্যয়ভার গ্রহণ করতে পারবে এবং রাষ্ট্র সংস্কার করতে পারবে। রাষ্ট্রের সংস্কারের কাজে সেই অর্থসমূহ কি করতে পারবে? ব্যয় করতে পারবে। এটি ছিল হচ্ছে মূলত অর্থনৈতিক উদ্দেশ্য। এই যে আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ, কে? আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ সুলতান মাহমুদকে ইয়ামিনুদ্দৌলা নামে কি ইয়ামিনুদ্দৌলা উপাধি দিয়েছিলেন ও আমিন উল মিল্লাত তথা ধর্মবিশ্বাসের রক্ষক হিসেবে উপাধি দিয়েছিলেন। সুলতান মাহমুদের দুইটি উপাধি, সুলতান মাহমুদের দুইটি উপাধি অবশ্যই তোমরা মনে রাখবা। কি কি? প্রথম হচ্ছে ইয়ামিনুদ্দৌলা, প্রথমটা কি? ইয়ামিনুদ্দৌলা, প্রথমটা কি? ইয়ামিনুদ্দৌলা, দ্বিতীয়টি কি? আমিনুল মিল্লাত। এটি কে দিয়েছিলেন? আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ। আব্বাসীয় খলিফা কাদের বিল্লাহ সুলতান মাহমুদকে দুইটি উপাধি দিয়েছিলেন ভাইয়ারা। কি কি উপাধি? প্রথমটা হচ্ছে আমিনুদ্দৌলা, দ্বিতীয়টি হচ্ছে আমিনুল মিল্লাত। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা দেখো, এই যে সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত, মূলত কত থেকে কত? 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত কি আক্রমণ করেছিলেন? ভারতে অভিযান প্রেরণ করেছিলেন। 1000 থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত মূলত কতবার? 17 বার এই যে অভিযান সমূহ প্রেরণ করেছিলেন সেগুলো প্রথম কি ছিল? সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল। প্রথমটা কি? সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল। এটি মূলত তিনি কখন করেছিলেন? 1000 খ্রিস্টাব্দে। কত সালে? 1000 খ্রিস্টাব্দে। এরপরে তিনি কি করেছিলেন? আচ্ছা, রাজা জয়পালের বিরুদ্ধে কি করেছিলেন? অভিযান প্রেরণ করেছিলেন। এরপরে বিজয় রায়ের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেছিলেন। মুলতান অধিকার করেছিলেন। এই যে মুলতান অধিকার, এটি থেকে তোমাদের প্রশ্ন আসে যে এই যে দেখো মুলতান অভিযান কিভাবে হয়েছিল? মুলতান অভিযান প্রেরণ করেছিলেন হচ্ছে মূলত তিনি 1006 সালে সুলতান মাহমুদ মুলতানে কি করেছিলেন? অভিযান প্রেরণ করেছিলেন। তোমরা এখানকার যে সালগুলো আছে ওই সালগুলো অবশ্যই কি রাখবা? মনে রাখবা। রাজা জয়পালের বিরুদ্ধে অভিযানটি তিনি কত সালে প্রেরণ করেছিলেন? 1001 খ্রিস্টাব্দে 1001 সালে তিনি মূলত এটি প্রেরণ করেছিলেন। রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেছিলেন। এর মধ্যে যে তিনি অভিযানগুলো প্রেরণ করেছিলেন তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযানগুলো সেটা হচ্ছে একটি হচ্ছে মুলতান অভিযান, দ্বিতীয়টি হচ্ছে তোমাদের সোমনাথ মন্দির অভিযান। এগুলো থেকে মূলত প্রশ্ন আসে। এই যে সোমনাথ মন্দির অভিযান ছিল হচ্ছে সুলতান মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। যদিও বা সর্বশেষ যে অভিযানটি ছিল সেটি হচ্ছে জাটদের বিরুদ্ধে তিনি অভিযান প্রেরণ করেছিলেন। কত সালে প্রেরণ করেছিলেন? 1027 খ্রিস্টাব্দে। এই যে দুইটা অবশ্যই মনে রাখবা। প্রথমটা কি? সীমান্তবর্তী শহর ও দুর্গ দখল, যেটি প্রেরণ করেছিলেন হচ্ছে 1000 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1000 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1000 খ্রিস্টাব্দে। এরপরে জাটদের বিরুদ্ধে যেটি অভিযান প্রেরণ করেছিলেন সেটি হচ্ছে 1027 খ্রিস্টাব্দে। এই দুটি অবশ্যই তোমরা মনে রাখবা। এরপরে যেটি হচ্ছে সোমনাথ মন্দির বিজয়, এটি হচ্ছে এই যে জাটদের বিরুদ্ধে অভিযানেরও পূর্বে করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 1026 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির জয় করেছিলেন। এটি ছিল হচ্ছে সোমনাথ মন্দির অভিযান। তোমাদের প্রশ্ন আসে, তোমাদের গুলায় ফেলার জন্য মূলত প্রশ্ন আসে সুলতান মাহমুদের সর্বশেষ, এখানে একটা পয়েন্ট উল্লেখ করে দেয়, সর্বশেষ গুরুত্বপূর্ণ সুলতান মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান কি ছিল? সেটি হচ্ছে মূলত কি অভিযান? সোমনাথ মন্দির অভিযান। সোমনাথ মন্দির অভিযান এটি ছিল হচ্ছে মূলত সুলতান মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। এই যে 17 বার তিনি ভারতে আক্রমণ করেছিলেন, এগুলো মূলত তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং পড়ে নিবা বই থেকে। কোথা থেকে? বই থেকে পড়ে নিবা। পাশাপাশি তোমরা এগুলো নোট করে লিখবা, নোট করে কোনটা কত সালে হয়েছিল এগুলো যদি তোমরা নোট করে রাখো তাহলে তোমাদের যদি পরবর্তী MCQতে আসে তাহলে তোমরা ঝটপট উত্তর করতে পারবা। ওকে, ঠিক আছে। এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটি সেটি আমি এখানে উল্লেখ করে দিই। একটা হচ্ছে মুলতান অভিযান আর একটা হচ্ছে সোমনাথ মন্দির অভিযান। মূলত এই দুটি থেকে সৃজনশীল যখন কোয়েশ্চেন করে তখন এই দুটির উল্লেখ করে দেয়। একটি মুলতান অভিযান এবং সোমনাথ মন্দির অভিযান করেছিলেন
এগুলোর প্রেক্ষাপটে একটি উদ্দীপক বানিয়ে দেয়। ওখান থেকে মূলত তোমাদেরকে বলে যে কোন শাসকের অভিযানের সাথে মিল রয়েছে এবং তিনি কতবার কি করেছিলেন এবং তার এগুলোর উদ্দেশ্য কি ছিল, কেনই বা করেছিলেন, এসব বিষয়সমূহ নিয়ে তোমাদের মূলত কোয়েশ্চেন আসে। এবার আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। এই যে দেখো, সুলতান মাহমুদ এখানে সাফল্য অর্জন করেছিলেন কেন? সুলতান মাহমুদ এখানে সাফল্য অর্জন করেছিলেন কেন? মূলত এই যে ভারত অভিযান করেছিলেন এবং পরপর তিনি প্রত্যেকটা অভিযানে সাফল্য অর্জন করেছিলেন। এই অভিযানের পেছনে মূলত সাফল্যের পেছনে মূলত কারণগুলো কি ছিল? প্রথম আসে হচ্ছে ভারতীয়দের রাজনৈতিক ক্ষেত্রে কি ছিল? দুর্বল ছিল। তারা রাজনৈতিক ক্ষেত্রে যে শক্তিশালী হয়ে ওঠার কথা ছিল সেটা তারা পারেনি, তারা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। এরপর আসে হচ্ছে সুলতান মাহমুদের সেনাবাহিনী কি ছিল? ঐক্যবদ্ধ সেনাবাহিনী ছিল। কিন্তু ভারতীয়দের যে সেনাবাহিনীগুলো ছিল সেগুলো নানা ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার কারণে তারা দিন দিন এক কাজ থেকে অন্য কাজে কি সরে যেতে লাগলো। ফলে তাদের যে একাগ্রতা ছিল বা তাদের ঐক্যবদ্ধতা ছিল এটা তারা গড়ে তুলতে পারেনি। ফলে মুসলমানরা সেখানে যদি সুলতান মাহমুদ যতবার আক্রমণ করছে ততবার সফল হতে পেরেছিলেন। এরপর আসে হচ্ছে মাহমুদের কি? ঐক্যবদ্ধ সেনাবাহিনী। সুলতান মাহমুদের সেনাবাহিনীগুলো কেমন ছিল ভাইয়া? ঐক্যবদ্ধ ছিল। 3 নম্বর কারণ ছিল হচ্ছে ভারতীয়দের ধর্মীয় কুসংস্কার। তাদের ধর্মের মধ্যে কি ছিল? কুসংস্কার ছিল এবং পারস্পরিক কুন্দর ছিল। এই যে ধর্মীয় কুসংস্কার বলতে এখানে যে তাদের মধ্যে যে 4টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল হিন্দুদের মধ্যে, কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তারা শূদ্র যারা ছিল তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করত। তারা হচ্ছে মূলত শূদ্রদেরকে গীতা পাঠ বা তাদেরকে ওখানে মন্দিরে প্রবেশ এসব করতে দিত না। তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলার আশ্রয় নিয়েছিল এবং তাদের মধ্যে যে বিশৃঙ্খলাগুলো ছিল এগুলোর কারণে মূলত তারা দুর্বল হয়ে পড়ছিল। এর ফলে মূলত যখন মুসলমানরা অর্থাৎ সুলতান মাহমুদের নেতৃত্বে ভারতে যতবার আক্রমণ করতে লাগলো ততবার তারা বিজয় অর্জন করতে লাগলো। এরপর আসে হচ্ছে সুলতান মাহমুদের রণকৌশল। এই যে সুলতান মাহমুদের রণকৌশলগুলো ছিল, তিনি ছিলেন একজন বিচক্ষণ। তিনি জন্মগত থেকেই মূলত সৈনিক এমনটা বলা হয় তাকে। তার যে বিচক্ষণতা, সেনাধ্যক্ষের পরিচয়তা, তিনি সেটা দিতে সক্ষম হয়েছিলেন এবং তার যে রণকৌশল ছিল সেটার কারণে তিনি কি করতে সক্ষম হয়েছিলেন? সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। হ্যাঁ, এরপর আসি হচ্ছে ভারতীয়দের সনাতন যুদ্ধ কৌশল। তারা পুরাতন যে যুদ্ধ কৌশল ছিল সেগুলোতে তারা মূলত কি ছিল? তারা মূলত ওইগুলোর মধ্যে আবদ্ধ ছিল। তারা মূলত উন্নত মানের যে যুদ্ধ বিগ্রহ সেগুলোতে তারা জড়িয়ে যায়নি। ফলে তারা সনাতনের যুদ্ধ কৌশল অবলম্বনের কারণে এবং বিশৃঙ্খল তাদের যে সেনাবাহিনী ছিল ওইগুলোর কারণে তারা সুলতান মাহমুদের কাছে বারবার অভিযান প্রেরণ করলেও তাদের যুদ্ধ সংখ্যা বেশি ছিল বা সুলতান মাহমুদের বেশি ছিল, যদিও বা তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তবু তারা কি বারবার পতন হয়েছিল, তাদের বারবার পতন হয়েছিল। আচ্ছা, এই ছিল হচ্ছে মূলত সুলতান মাহমুদের সাফল্যের কারণ। এর পরবর্তীতে আমরা কি দেখব? কয়েকটি এমসিকিউ এবং এই যে জ্ঞানমূলক প্রশ্ন দেখব এবার। আচ্ছা, এই যে এখন বলো, তোমাদেরকে যদি সুলতান মাহমুদ থেকে কোনো ধরনের সৃজনশীল কোয়েশ্চন দেয় অর্থাৎ সিকিউ দেয়, তোমরা পারবা কিনা? সুলতান মাহমুদ, আমি আজকে যা পড়ালাম সুলতান মাহমুদের জীবন কাহিনী থেকে শুরু করে তার জীবনে যে যে ঘটনাবলী ঘটেছে তা পড়ালাম এবং সিন্ধু কেন আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাসিম এবং সিন্ধু বিজয়ের পূর্বে আরবের অবস্থা কেমন ছিল প্রাচীন আরবের, এইসব বিষয়সমূহ থেকে যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে তোমরা পারবা কিনা অবশ্যই একটু ভাইয়াকে জানিয়ে দাও। ওকে, ঠিক আছে, তাহলে ভাইয়া পারবো। ওকে, ঠিক আছে, এবার আসি হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে। এবার বলো, এই যে ভাইয়া এতক্ষণ পড়ালেন, তোমরা যে বুঝছো বললা, এই যে প্রশ্নগুলো যদি তোমরা উত্তর দিতে পারো তাহলে ভাইয়া বুঝবে যে তোমরা বুঝছো। বলো, ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা ছিল? ঝটপট উত্তর দিয়ে দাও। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা ছিল? ওকে, ঠিক আছে, একটু 2-3 মিনিট পরে শেষ করছি আমি। ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা ছিল? ভেরি গুড, সি ইউ লেটার উত্তর দিয়েছে। হ্যাঁ, এটা কি? দ্রাবিড়। ভারতবর্ষের কে? দ্রাবিড়। ক্ষত্রিয়দের পেশা কে ছিল? বলো।
ঝটপট কমেন্ট করো ভাইয়া। ক্ষত্রিয়দের পেশা কে ছিল? ক্ষত্রিয়দের পেশা ছিল মূলত যুদ্ধ বিগ্রহ। যুদ্ধ বিগ্রহ। মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজা কে ছিলেন? তোমাদের বারবার বলছি মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজা কে ছিলেন? কে মাহাদি মিম উত্তর দিয়েছে, তোমার সঠিক উত্তর দিচ্ছ। এই যে মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধু রাজা কে ছিলেন? রাজা ছিলেন দাহির। এই যে সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির মূলত কোথায় অবস্থিত? ওকে, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? মূলত গুজরাটে। গুজরাটে। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ফেরদৌসি। কে? ফেরদৌসি। হ্যাঁ, ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিলে। মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন? এই যে লিখো, মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু বিজয় করেন? মূলত 712 খ্রিস্টাব্দে। এবার এটি একটু তোমরা গোলায় যেতে পারো। সিন্ধু রাজধানীর নাম কি ছিল? সিন্ধু রাজধানীর নাম ছিল হচ্ছে মূলত আলুর। কি নাম ছিল? আলুর। সুলতান মাহমুদ এরপরে কতবার ভারত আক্রমণ করেছিলেন? চটপট ভাইয়াকে কমেন্টে জানিয়ে দাও, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? মোট 17 বার। কতবার? 17 বার। এ ছিল হচ্ছে তোমাদের মূলত কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো থেকে মূলত তোমাদের পরীক্ষায় পেয়েও যেতে পারে। এরপর আসি হচ্ছে অনলি 1st এমসিকিউ, এগুলো তোমরা তাদের ঝটপট উত্তর দিয়ে দাও, কারণ হচ্ছে 9টা আরেকটা ক্লাস শুরু হওয়ার কথা, মোস্ট 9টা বেজে গিয়েছে। দেবল বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ছিল? এই যে দেবল বন্দর ছিল, দেবল বন্দরটি কোথায় অবস্থিত ছিল? হ্যাঁ, সিন্ধুতে। দেবল বন্দরটি কোথায় অবস্থিত ছিল? সিন্ধুতে। দেবল বন্দরটি কোথায় অবস্থিত ছিল? সিন্ধুতে। এরপরে কি আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? নম্বরে ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? এই যে তোমরা এটির মধ্যে গোলায় যেতে পারো, যেমন দেখো আল ওয়ালিদ। আল ওয়ালিদ তার নাম কি ছিল? মুসলিম বিজয়ের আরবদের সিন্ধু বিজয়ের সময় মুসলিম বিশ্বের খলিফা কে ছিলেন? আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। তোমরা এই দুটির মধ্যে কনফিউজড হয়ে যেতে পারো। এই যে তার আসল নাম হচ্ছে আল ওয়ালিদ, আল ওয়ালিদ, আর তার পিতার নাম ছিল হচ্ছে আব্দুল মালিক। তোমরা যদি প্রশ্ন আসে তাহলে কোনটি উত্তর করবা? আল ওয়ালিদ। তোমরা গোলায় যাবা না মোটেও। আল ওয়ালিদ থাকলেও তার নামের মধ্যে আল মালিকও আছে, কিন্তু তার পিতার নাম হচ্ছে আব্দুল মালিক। তার আসল নাম কি? আল ওয়ালিদ। তার আসল নাম কি? আল ওয়ালিদ। সুতরাং উত্তর কি হবে? আল ওয়ালিদ। ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিয়েছ। এরপর আসি হচ্ছে সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন? আচ্ছা ভাইয়া বলে দাও তাড়াতাড়ি ঝটপট, কত খ্রিস্টাব্দে? হ্যাঁ, ভেরি গুড, 997 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 997 খ্রিস্টাব্দে। এবার বলো কত খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন? একদম সহজ না কোয়েশ্চেনগুলো, এমসিকিউ কোয়েশ্চেনগুলো, এগুলোই তোমাদের মূলত বোর্ড প্রশ্ন, বোর্ডে এমসিকিউতে আসে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কি বিজয় করেন? সিন্ধু বিজয় করেন। ভেরি গুড, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। জান্নাতি আক্তার, মিস্ট মিথিলা আক্তার, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ। এরপরে সর্বশেষ যে কোয়েশ্চেন সেটি হচ্ছে প্রাচ্যের হুমার বলা হয় কাকে? প্রাচ্যের হুমার বলা হয় কাকে? এই যে ভেরি গুড, 5 নাম্বার উত্তর দিচ্ছে ডি, বি। বি কি? ফেরদৌসি। 5 নাম্বার কি হবে? ফেরদৌসি। এই ছিল হচ্ছে আজকের ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আলোচনা, এবং পরবর্তীতে আমরা আজকে আলোচনা করলাম সুলতান মাহমুদের ইতিহাস পর্যন্ত। এরপরে যে কি মোহাম্মদ গৌরীর ইতিহাস সমূহ রয়েছে, মোহাম্মদ গৌরীর ইতিহাস থেকে পরবর্তী পর্যন্ত আমরা পরবর্তী ক্লাসে সেই বিষয়সমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। অবশ্যই তোমরা এই যে আজকে ভাইয়া পড়িয়েছে এগুলোর নোটগুলো নোট করে গ্রুপে কি করবা, শেয়ার করবা। তোমাদের যদি হুডি জয়ের ইচ্ছা থাকে অবশ্যই তোমরা নোট করে কি করবা, গ্রুপে শেয়ার করবা। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ওকে।